এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। খেলাধুলার আলোচনায় আমরা আজকে ক্রিকেট নিয়ে আলোচনা করব। আমাদের বর্ধমান শহরের যে ক্রিকেট খেলা গত কয়েকটা দশক, গত 25 বছর বা 30 বছর বা 20 বছর আগে কীরকম ক্রিকেট খেলা ছিল, এখন বর্ধমান শহরে কেমন ক্রিকেট খেলা, কারা ভালো খেলতেন, এই নিয়ে আমরা আলোচনা করব। এবং এই ব্যাপারে ক্রিকেট নিয়ে আমাদের এই আজকে মুক্ত হওয়া ডিজিটাল মিডিয়ার যে আমাদের আলোচনা হয়, সেই আলোচনা স্টুডিওতে আজকে আমাদের সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত আছেন ক্রীড়া সংগঠক, বর্ধমানের খুবই পরিচিত নাম, উনি কল্যাণ শিশাঙ্গর একজন ক্রীড়া সংগঠক, সজল রাজা। উনি দীর্ঘদিন ক্রিকেট মাঠে যাতায়াত আছেন, উনি ক্রিকেটের অনেক কিছু দেখেছেন, নিজের চোখে দেখেছেন, নিজের অভিজ্ঞতা আছে। ওনার কাছ থেকে আজকে ক্রিকেট খেলা সম্বন্ধে জানা করব। প্রথমেই সজলবাবু, আপনার কাছে বলবো যে এখন পর্যন্ত আপনি যবে থেকে ক্রিকেট মাঠে যাচ্ছেন বর্ধমান শহরে, এখন পর্যন্ত আপনার চোখে সেরা 5 জন ক্রিকেটার, সে বোলার হোক, ব্যাটসম্যান হোক, ফিল্ডার হোক, সেরা 5 জন ক্রিকেটারের নাম যদি বলতে হয়, কাদের নাম রাখবেন? দেখুন, আগেকার প্রজন্মের যদি বলতে হয়, আগেকার এখন মিলিয়ে আপনার চোখে দেখা সেরা যাদের খেলা আমরা দেখেছি, আপনি দেখেছেন, তাদের মধ্যে বোলার হিসেবে জ্যোতিদাকে প্রথমেই রাখতে হবে। আমার দেখা অন্যতম সেরা বোলার। উনি কোন ক্লাবে বেশি খেলেছেন? শিবাজিতে বেশি আছে। তারপরে ব্যাটসম্যান হিসেবে আমরা অবশ্যই রাখবো সাম্পুদা, অর্থাৎ রণেন্দ্র ঘোষ। আমরা তারপরে বিবেকানন্দ ক্লাবে খেলেন। বিবেকানন্দ ক্লাবে। আচ্ছা, আমরা অবশ্যই রাখবো তারও আগের পুরনো নিমাইদাকে, নিমাই কুন্ডু। আচ্ছা, নিমাই কুন্ডু উনি ওই দিলীপ সিংহ, হ্যাঁ, দিলীপ সিংহের সঙ্গে খেলতেন। পরবর্তীকালে যদি আমরা দেখি, তাহলে আমরা আরও অনেক বড় প্লেয়ার পেয়েছি। যেমন আমাদের খুব সমসাময়িক, আমি যদি স্পিনারের কথা বলি, কলকাতায় খুব নাম করেছিলেন গণেন্দ্রনাথ চ্যাটার্জি। আচ্ছা, সাংবাদিকতা করেন এখন, গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, তিনি গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ঠিক। তার স্পিনিংয়ের একটা আলাদা মাধুর্য ছিল এবং খেলার মধ্যে নির্ভীক একটা ভাব ছিল। এছাড়া রথীন ভট্টাচার্য, আপনারা অনেকেই হয়তো জানেন না, ফুটবলে তাকে ঢাকা দিয়েছিল। আমার চোখে দেখা রথীন ভট্টাচার্য কিন্তু খুব সুন্দর ক্রিকেটও খেলতেন। এটা কিন্তু আমাদের জানা ছিল, আমার অন্তকে জানা ছিল। রথীন ভট্টাচার্য খুব ভালো ক্রিকেটও খেলতেন। বাস্কেট এবং আমরা জানতাম বাস্কেট এবং ফুটবলের NIS কোচ, কিন্তু ক্রিকেটও খুব ভালো খেলতেন। আমরা এছাড়া বরুণ পাল, এদের নাম তো বলতেই হয়, না বললে নয়। সজল রাজা বর্ধমানের পুরনো দিনের একজন, মানে নিজের স্বচক্ষে দেখেছেন। সজল রাজার কাছে আমরা কয়েকজন মানে পুরনো দিনের কৃতি ক্রিকেটারের নাম জানলাম। সজলবাবু, এদের খেলাগুলো আপনি দেখেছেন, সেই সময় কোন মাঠে এই খেলাগুলো বেশি হতো? আসলে লিগের খেলাটা তখন ছড়িয়ে ছিটিয়ে হতো। আমাদের যেটা রানীর মাঠ, সেখানে ক্রিকেট খেলার এতটা ছিল না। মূলত ক্যাম্পিং গ্রাউন্ড অথবা কল্পতরু মাঠ, যেটা সেখানে ক্রিকেটের একটা বড় অংশের খেলা হতো। আর ক্রিকেটের টুর্নামেন্টও খুব একটা বেশি তখনও ছিল না, এখনও সেই অর্থে বড় টুর্নামেন্ট নেই। আমি যেটা আপনার কাছে জানতে চাইব যে সেই সময় আপনি মানে যাদের কথা বললেন, সাম্পুদা, আপনি যাদের কথা বললেন, সেই সময় বলতে গেলে
বর্ধমানের সেরা ক্রিকেট টিম কারা ছিল? বর্ধমানে সেই সময় সেরা ক্রিকেট টিমটা খুব লড়াই ছিল। লড়াইটা শিবাজি, দিলীপ স্মৃতি সংঘ, কল্যাণ, এদের মধ্যে সীমাবদ্ধ ছিল। আর বিবেকানন্দও কিন্তু খুব ভালো টিম ছিল, সময় আদায় করার মতো টিম ছিল। লোকাল প্লেয়ারদের মধ্যে মানে সেই সময়ে মানে একটা অদ্ভুত ব্যাপার, অপূর্বদা আপনি তো সাংস্কৃতিক এবং ক্রীড়া দুটোই রাখেন, সেই সময় একটা অদ্ভুত ব্যাপার ছিল, যারা ভালো পড়াশোনা করতো বা করতো তারাও কিন্তু ক্রিকেট খেলার মাঠে, যেমন উজ্জ্বল সিদ্ধান্ত খুব ভালো ক্রিকেটার ছিলেন, বাপিদা সুব্রত রায়, তিনি একটা কলেজের অধ্যাপনা করতেন এবং 60 বছর অবধি। বাপিদার একটা অদ্ভুত ব্যাপার ছিল, 60 বছরেও তিনি বর্ধমানের লিগে রেজিস্টার সব থেকে বয়স্ক প্লেয়ার ছিলেন। এটা একটা আমাদের কাছে গর্বের বিষয়, মানে পড়াশোনা করলেও ভালো খেলা যায়, সেই জিনিসটা ছিল। তখন তো ম্যাটে খেলা হতো। আচ্ছা, আপনারা তো দেখেছেন তখন ফাস্ট বল হতো। হ্যাঁ। আচ্ছা, এই জ্যোতিদার ফাস্ট বল মানে ভিমড়ি খাওয়ার মতো ব্যাটসম্যানদের। কিন্তু তখন তাহলে হেলমেট না, এই অর্থে বর্ধমানের শহরে হেলমেট অনেক পরে এসছে। হেলমেট ছাড়াই ওর মোকাবিলা করতো ব্যাটসম্যানরা। এবং তখন আমরা দেখেছি আরো কঠিন ছিল এবং উইকেট কিপিং করা আরো কঠিন ছিল। এখনকার মতো এত ভালো গ্লাভস ছিল না। এই বাপি তেয়ারি বা এদের মতো উইকেট কিপাররা যেভাবে তখন উইকেট কিপিং করতেন জ্যোতিদার বোলিংয়ের এগেনস্টে, সত্যি এটা ব্যাট করার সঙ্গে উইকেট কিপিং করাটাও সেই সময় মাঠে খুব কঠিন কাজ। ভালো ফিল্ডার কাকে বলবেন? ভালো ফিল্ডার বর্ধমানে দেখুন সেই অর্থে সেই সময়কার যারা খেলে গেছেন তার মধ্যে 2-3 জনের ফিল্ডিং খুব ভালো, যেমন লেলোদা, শাম্পুদা, এরা স্লিপে ভালো ফিল্ডিং করতেন। আমার এক দাদা অশোক রাজা, তিনি ভালো, হ্যাঁ তিনি অলরাউন্ডারের খেলতেন। সেই সময় বর্ধমানে একটা টোটাল লোকাল ছেলেদের নিয়ে কিন্তু খেলার একটা আগ্রহ। একজন ছিলেন নান্দা বলে, হ্যাঁ, তুষার ঘোষ, উনি কেমন খেলতেন? তুষারদা খুবই ভালো খেলতেন। তুষারদা সত্যি, তুষারদা, সব্যসাচীদা, সেই সময় তার পরবর্তীকালে ধরুন অচিন্ত ঘোষ, হ্যাঁ, অসীম ঘোষ, প্রসেনজিৎ সরকারের নাম তো বললামই, তার ভাই অভিজিৎ সরকার, সেই সময় বর্ধমানের একটা লোকাল টিম দুর্দান্ত। আচ্ছা, তখন কি প্রতিটি টিমের প্র্যাকটিস হতো? প্র্যাকটিস হতো বলতে দেখুন সেই অর্থে প্র্যাকটিস রেগুলার না হলেও দুর্গাপুজোর পর থেকে বা কালী পুজোর পর থেকে কিন্তু প্লেয়ারদের নিয়ে প্র্যাকটিসটা টাউন স্কুল মাঠ এবং আরও একটা, যেটা প্রায় উঠেই গেছে, ক্লাবের প্র্যাকটিস এখন উঠে গেছে। তার কারণ ক্লাবের টিম এখন মোটামুটি ভাড়াটে সৈন্য দিয়েই চলে। তখন একটা টিম করতে গেলে সেই প্লেয়ারদের নিয়ে প্র্যাকটিস করাতে হবে, অবশ্যই প্র্যাকটিস হতো ভালো খেলার জন্য। মিলনী সঙ্গের তো প্র্যাকটিসটা খুবই ভালো। দীপেন চ্যাটার্জি ওখানকার ভালো প্লেয়ার ছিল, দীর্ঘদিন ও মিলনীর টিমটাকে চালিয়েছে। পরবর্তীকালে মিলনী যখন এলো, মিলনীর খেলা কেমন? মিলনী খুব ভালো টিম করেছে, একটা সময় খুবই ভালো টিম করেছে এবং বর্ধমানেরই লোকাল ছেলেদের একটা বড় অংশ মিলনীতে খেলেছে। সেই সময় মিলনী থেকে উঠেছে একটা বড় অংশ, এক ঝাঁক প্লেয়ার মিলনী থেকে উঠে এসেছে। আপনার কাছে কল্যাণ সিংহর খেলা সম্বন্ধে একটু জানতে চাইবো। আপনার কল্যাণ সিংহর পাড়ার টিম, আমি নিজে সেখানে সংগঠক ছিলাম, সেই ক্লাবের আছি এখনো। তো কল্যাণ সিংহের ক্রিকেটের একটা ঐতিহ্য ছিল, কারণ সেই সময় যারা বর্ধমানের মাঠে, আপনাদের মনে থাকবে আমি অনেক আগেকার কথা বলছি, সেই সময় দীনবন্ধু সাহা, সারখানা গলিতে বাড়ি, সেই সময় ধুতি পরে তিনি যা ফাস্ট বল করতেন আমি বড়দের মুখে শুনেছি। আমি আপনার ওই নটাদা, হ্যাঁ ওই তো নটাদা, প্রশান্ত ঘোষ একটা সুন্দর ব্যাটসম্যান ছিলেন। বাপিদা খেলতো, বাপিদা তো বললাম, মুকুল তেওয়ারি, এরা সেই সময়কার একটা ছিলেন। বরুণদা, তারা সেই আগের যুগের যারা ক্রিকেট খেলে গেছেন, সত্যিই আকর্ষণীয় খেলা। তার তো আম্পায়ারও পরবর্তীকালে তারা একটা বড় অংশ আম্পায়ারিং করেছেন। সেই সময় খেলার মাঠে দর্শক কেমন হতো? ক্রিকেট মাঠে দর্শক তো অসাধারণ হতো। শীতের দিনে আর একটা মজা ছিল অপূর্বদা, সেই সময়টায় স্কুল কলেজগুলো ওই বড়দিনের ছুটি এবং পরীক্ষা হয়ে যাওয়ার জন্যে একটা বড় অংশের ছাত্ররা একটা ছুটির আবহাওয়ায় থাকতো। লাঞ্চ ফাঞ্চ আপনাদের কল্যাণ সিংহর কীরকম হতো একটু যদি মানে গল্পের ছলে যদি একটু বলেন, কীরকম খাওয়া হতো, লাঞ্চ হতো, কোথা থেকে আসতো? লাঞ্চ বলতে মূলত বড় খেলা থাকলে আমরা প্রথম জীবনে স্টু কথাটা কলকাতার মাঠে আমরা শুনতাম, বর্ধমানের ক্রিকেট মাঠে আমরা স্টু জাতীয় খাবারের প্রথম সন্ধান পাই, সেটাও কিন্তু কলকাতার অনুপ্রেরণায়।
কলকাতার প্লেয়াররা যখন আসতেন খেলতে, অনেক বড় বড় প্লেয়ার বর্ধমানে খেলে গেছেন। আপনাদের ফরাসতুল্লাহ খেলে গেছেন, সম্বরণ ব্যানার্জি, এরকম অসংখ্য খেলোয়াড়, প্রদীপ পান্ডে, অলোক চক্রবর্তী, পরবর্তীকালে রামন লাম্বা অব্দি খেলে গেছেন। তাদের খাওয়া দাওয়ার একটা হ্যাবিট ছিল যে তারা স্টু খেতেন, পেঁপে দিয়ে মাংস দিয়ে একটা সুন্দর ঝোল, সঙ্গে রুটি, তার সঙ্গে মিষ্টি থাকতো। আর এমনি লোকাল খেলা বা ছোটোখাটো খেলা থাকলে আলুর দম, রুটি, আবার কোনো কোনো ক্লাব দেখতাম পাউরুটি, আলুর দম, মিষ্টি দিয়েও, কলা দিয়েও চলতো। এত খাওয়া দাওয়ার বাহুল্য তখন কিন্তু ছিল না, কিন্তু ওর মধ্যেই আনন্দ ছিল। এবং আমি যেটুকু শুনেছি, কলকাতা থেকে যারা খেলতে আসতেন তারা কিন্তু বর্ধমানে আনন্দ করার জন্যই খেলতে আসতেন, তারা যে পয়সার জন্য খেলতে আসতেন এমনটাও সবসময় সত্যি নয়। ভালো যোগাযোগের জন্য, খুব ভালো যোগাযোগের জন্য, অনেকের সঙ্গে অনেকের ভালো রিলেশন। এবং বর্ধমান থেকে আপনি জানেন অপূর্বতা যে অসংখ্য ছেলে তখন কলকাতার ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগে খেলেছে। আপনাদের ক্লাব যখন চ্যাম্পিয়ন হতো, আপনাদের ক্লাবে কি সেই সময় একটু ঘরোয়াভাবে যদি আপনি বলেন কীরকম হতো? পিকনিক, ফিস্ট? বা যেদিন খেলা, যেদিন বা চ্যাম্পিয়ন হওয়ার যেদিন নির্ধারিত হয়ে যেত সেই দিন রাত্রে, সেই সময় ক্লাবের আপনি জানেন যে কিংবদন্তি সংগঠক অরূপ চৌধুরী বেঁচে ছিলেন, ওই ক্লাবের একটা ছোট মাঠ ছিল, সেখানে প্যান্ডেল করে ভাত আর মাংসের ঝোল, খাসির মাংসের ঝোল, সবাই পাড়ার অধিকাংশ লোক খেত, তার সঙ্গে প্লেয়াররাও খেত। কল্যাণ সিস্টেমের কিন্তু একটা নিজস্ব একটা ফ্যান বেস, মানে একটা সাপোর্টার কিন্তু সবসময় কল্যাণের একটা ছিল। একদমই, এখনও আছে। সেটা কি তখনও দেখেছেন? তখনও দেখেছি কল্যাণের খেলা থাকলে মাঠে লোক যাওয়ার অভাব হতো না। আর কল্যাণের খেলা থাকলে কি মানে ঝামেলা করার ছেলেও বেশি থাকতো সংখ্যায়? অ্যাকচুয়ালি এটা একটা মানে কিছু পরিস্থিতি এমন হতো, ক্রিকেট খেলা আপনারা জানেন যে তখন তো এখনও নেই যে প্রযুক্তির ব্যবহার এখন হয়েছে, আমরা বড় খেলায় দেখতে পাই। আর তখন ফেন্সিং ছিল না, ফেন্সিংও ছিল না, মাঠে ঢুকে যাওয়া, মারামারি করা, এটা মানে ফেন্সিং না থাকায় অতি উৎসাহী, যেটা অতি উৎসাহীরা জড়িয়ে ধরা, প্লেয়ারকে জড়িয়ে ধরা, এগুলো তো ছিলই। প্লেয়ারকে মালা পরিয়ে দেওয়া, এরকম বহু ক্ষেত্রে আমরা দেখেছি। হ্যাঁ, আবার অনেক সময় আম্পায়ারের ওপর চড়াও হওয়া, আম্পায়ারকে ইয়ে করা, এটাও দেখেছি। এখন ফেন্সিং হওয়ায় অতটা ঢুকতে পারে না, তা সত্ত্বেও এবারে তো আপনি জানেন নিশ্চয়ই, কাগজেও এসছে যে 6টা ক্লাব তারা নাম উইথড্র করেছিল আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে। পরবর্তীকালে সেটা একটা আবার ঠিকঠাক করে খেলা অ্যাডজাস্ট হয়েছে। এখনকার আম্পায়ারিং এর মান নিয়ে সত্যি অনেক রকম অভিযোগ আসছে, কিন্তু এইটা কি আপনার মনে হয় যে ভালো আম্পায়ার হতে গেলে ভালো পারিশ্রমিকও দরকার? একদমই। একটা গোটা দিন ক্রিকেট মাঠে আম্পায়ারিং করা মানে, ধরুন এখনও ক্রিকেট লিগ চলছে, এই রোদে গরমে একটা ছেলে তার কাজকর্ম ছেড়ে দিয়ে, রোজগার ছেড়ে দিয়ে মাঠকে ভালোবেসে সে থেকে যাচ্ছে, উপযুক্ত পারিশ্রমিক এবং মানে যেটা করছে নিজের ভালোবাসা, আগ্রহ থেকে করছে। ভালোবাসা, আগ্রহ তো আর ঘরের চাল আসবে না। একটা কথা হচ্ছে, উপযুক্ত পারিশ্রমিকের অভাবেই কি আম্পায়ারের মান নামছে? না, এটা অনেকে আসছে না, একদমই ঠিক। পারিশ্রমিক ভালো হলে অনেকে আসতো, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে আম্পায়ার তৈরি করার যে প্রচেষ্টা, তার যে প্রপার যে শারীরিক সক্ষমতা বাড়ানো, চোখের দৃষ্টিশক্তি ঠিক আছে কিনা, কারণ এখানে তো আপনি ওই বড় খেলার মতো প্রযুক্তির সাহায্য পাবেন না যে আরেকবার রিপ্লে করে রিভিউ করে দেখতে পারবেন। কাজে এখানে প্রযুক্তির সাহায্য নিলেও তাকে তো ডিসিশন, তাৎক্ষণিক একটা ডিসিশন তাকে নিতেই হবে। আম্পায়ার প্রতিবার ডিসিশন দিল আর প্রযুক্তি ঠিক তার উল্টো দিল, তাহলে কনফিডেন্স নষ্ট হয়ে যাবে, সেই আম্পায়ারকে রাখা হবে না। একদমই, কনফিডেন্স নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আপনারা যখন অনেক আগে কল্যাণ সংঘ, তখন একই টিম কি দীর্ঘদিন আপনাদের? দীর্ঘদিন। এর রহস্য কি? এর রহস্য পাড়ার ছেলেরা ক্রিকেট খেলতো, পাড়ার ছেলেরা প্রচুর ক্রিকেট খেলতো। ধরুন কল্যাণের অন্তত ফার্স্ট টিমের 4-5 জন ওই ক্লাবের আশেপাশে বাড়ি, বিসি রোড এলাকায়, নটাদা মানে প্রশান্ত ঘোষ, অশোক দা, এরা সব ওই চত্বরে তারা ভালো প্লেয়ার ছিলেন, তারা ক্লাবটাকে ধরে রাখতেন। তারা শুধু খেলতেনই না, অন্য ভালো প্লেয়ার দেখতে পেলে নিয়ে আসছেন এবং খেলার মানে সংগঠকও তারা হয়ে গিয়েছিলেন খেলতে খেলতে। ক্রিকেট বর্ধমান শহরে যদি বলা হয়, মানে ফুটবলের যেমন কোচ বলা হয়, বর্ধমান শহরে দুজনের নাম তো আসে, একটা হচ্ছে সুবোধদা, একটা রফিন্দা। সেরকম যদি ক্রিকেটের কোচ হিসেবে বলা হয়, কাদের নাম আসবে? ক্রিকেটের কোচ হিসেবে প্রথম যদি বলেন বর্ধমানে ভালো কোচ হিসেবে আমার মতে ইউনিভার্সিটিতে শান্তনুদা। আচ্ছা,
মানে ইউনিভার্সিটির প্লেয়ারদের বিভিন্ন ক্লাবে থেকে তিনি বাছাই করতেন এবং একটা ভালো তিনি আমার চোখে দেখা একটা ডেডিকেটেড পার্সন ক্রিকেটের প্রতি। পরবর্তীকালে বর্ধমানে কোচিং ক্যাম্প তৈরি হওয়ার একটা শুরু হয়, প্রথম একাডেমি। এখন একাডেমি ঠিক তারা তৈরি করতে পারেনি, কিন্তু মূলত শ্রীগোপাল ব্যানার্জি ভানুদা তৈরি করেছিলেন প্রথম, বিনোদী মাধব সামন্তর নামে বিখ্যাত খেলোয়াড় ছিলেন। বিনোদী মাধব সামন্তর একাডেমি তো এখন ইয়েতে চলে, যেটা মিউনিসিপ্যাল স্কুলে চলছে, এটা এখন খুব ভালোভাবেই চলছে। প্রচুর ছেলে এখন এখান থেকে কলকাতায় যাচ্ছে এবং বিনোদী মাধব সামন্ত কোচিং ক্লাবের যা রেজাল্ট বিভিন্ন জায়গায় টুর্নামেন্টে খেলতে গিয়ে সেটা অসাধারণ। আচ্ছা, এই বিনোদী কোচিং সেন্টার এটা কি কল্যাণীর সঙ্গে প্রাক্তন খেলোয়াড়দের বা কর্মকর্তাদের সঙ্গে ওর কি একটা যোগাযোগ বা কিছু আছে? অ্যাকচুয়ালি কল্যাণী সঙ্গেরই কিছু ছেলে বা আমরা তার সঙ্গে যুক্ত আছি। আমরা ওই যখন ভাড়াটে ফুটবলার ভাড়াটে ক্রিকেটার আসতে শুরু করলো, তখন আমাদের একটা সিদ্ধান্ত হলো যে আমাদের একটা একাডেমি টাইপের করলে কেমন হয়। সেইটা থেকে বিনোদী মাধব সামন্ত কোচিং ক্লাব, সেটা ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল এবং অ্যাথলেটিক্স, এই 4টে ডিসিপ্লিনে আমরা কোচিং ক্যাম্প চালানোর চেষ্টা করছি। এখন খুব ভালো চলছে বর্ধমানের। তার মধ্যে ক্রিকেটটা খুব নাম করেছে এবং তারা রেগুলার বিভিন্ন টুর্নামেন্ট তারা নিজেরা করে এবং বাইরে গত কয়েকদিনের মধ্যে তারা জামালপুর সহ বিভিন্ন জায়গায় চ্যাম্পিয়ন হলো। এবং আমরা চাইছি এখন যে আমরা সেই যোগ্যতা অর্জন করেছে বিনোদী মাধব সামন্ত কোচিং ক্লাব, তারা সিএবির যে বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টে তারা যোগ্যতা অর্জন করার জায়গায় পৌঁছে গেছে, নিজের নামে খেলবে। আচ্ছা, আপনারা যখন স্কুলে করতেন তখন স্কুলে তো ফুটবল খেলার চল প্রচুর ছিল, ক্রিকেটেরও কি সেরকম চল ছিল? ক্রিকেটের চল সেই অর্থে ছিল না, ফুটবলটাই বেশি ছিল। কিন্তু ওই পরীক্ষা হয়ে যেত বলে একটা পিচ করে কিছু সিনিয়র দাদারা, স্বপন সোম, শ্যামল রায়, হ্যাঁ তারা না এমনি তারা ডিউজ বলেই খেলা প্র্যাকটিস করতেন। তখন তো ম্যাটে খেলা হতো, কিন্তু মিউনিসিপ্যাল স্কুলে একটা পিচ করা হতো কিছুদিনের জন্য, সেই পিচটা থাকতো। আচ্ছা, রানী মাঠে যখন ক্রিকেট লিগ শুরু হলো, সেই রানী মাঠে যখন ক্রিকেট শুরু হলো তখনও তো কল্যাণীর সঙ্গে শিবাজি এরাই, হ্যাঁ মিলনী, বিবেকানন্দ এরা ভালোভাবেই খেলেছে, কল্পতরু, দিলীপ স্মৃতি সংঘ এরা ভালো টিম করতো, অনেকেই ভালো টিম। দিলীপ স্মৃতি সংঘ তো মানে তারাও লোকাল ছেলে দিয়ে খুব ভালো টিম তৈরি করতো, লড়াকু টিম ছিল, দীর্ঘদিন তারা ভালোভাবে খেলেছে, সুনামের সঙ্গে খেলেছে। এখন যে আপনাদের ক্রিকেট, এটা তো সম্পূর্ণ পেশাদারি ব্যাপার, পুরোটাই বলতে পারেন বাইরের ছেলে দিয়ে খেলানো হচ্ছে, একটা দুটো বর্ধমানের ছেলে, পুরোটাই বাইরে থেকে আনা খেলোয়াড় নিয়ে আসছে। কিন্তু তাহলে বর্ধমানে তো আপনার ক্রিকেট একাডেমি করেছেন, এখান থেকে কি এখনো উঠে আসেনি? না, উঠে আসছে ক্রিকেট একাডেমি থেকে, যেটা সময় দিতে হবে, কারণ প্রথমেই তো তারা একদম সর্বোচ্চ পর্যায়ে খেলায় তারা অংশগ্রহণ করতে পারছে না, কিন্তু হ্যাঁ বয়স কমের জন্য তারা নিচের দিকে, কিন্তু বয়স ভিত্তিক টুর্নামেন্টে তারা বেঙ্গলের হয়ে খেলছে, এরকম 3-4 জন ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। বর্ধমানে আপনার যে ক্রিকেট মাঠগুলো খেলা দেখেছেন, ক্রিকেট মাঠ হিসেবে কি আপনার মনে হয় এই মাঠগুলোকে ক্রিকেট যে খেলা হচ্ছে তার জন্য একটু ভালো প্রস্তুত, একটু ভালো যত্ন? অবশ্যই বিশেষত মাঠের অভাব ক্রিকেটের সত্যি করেই বর্ধমানে, ফুটবলেরও আছে, কিন্তু ক্রিকেটের আরও পরিচর্যা করা মাঠ দরকার। আউটফিল্ড অন্তত এতে ঘাটতি থাকবে, ঘাস ঠিকঠাক থাকবে, পিচ ঠিক হবে, হ্যাঁ ঘাটতি আছে, আরও মাঠ দিতে হবে। একই মাঠে ফুটবল এবং ক্রিকেট হয় কি কোনো প্রবলেম হয়? অবশ্যই হয়। ফুটবল যখন বর্ষাকালে খেলা হয়, পিচের যে মাটি, এঁটেল মাটি সেই বা বেলে মাটি যেটা দেওয়া হয় মিক্সড করে, সেই মাটিটা গোটা মাঠে ছড়িয়ে পড়ে ফুটবল খেলার সময় অসুবিধা হয়। আবার ওই জায়গাটায় মাঝ মাঠটায় ফুটবলারদের বুটের আঘাতে ক্রিকেট খেলারও অনুপযুক্ত হয়ে যেতে পারে, এক মাঠে ক্রিকেট ফুটবল করাটা অসুবিধা। আচ্ছা, বর্ধমানে কি ক্রিকেটের বড় মাঠ কম থাকার জন্যই মানে বড় টুর্নামেন্ট ডিউজে হয় না, বা বর্ধমানের লিগের খেলাগুলো দীর্ঘদিন ধরে চালাতে হয়, এরকম একটা কথা? হ্যাঁ, মাঠ একটাই হয়ে গেছে, যার ফলে মোহনবাগান মাঠ আছে, কিন্তু মোহনবাগান মাঠে কিন্তু ওটা তো বিশ্ববিদ্যালয়ের বিষয়, ঠিকঠাক পাওয়া যায় না। কিন্তু একটা বিষয় গত 1-2 বছর ধরে চালু হয়েছে, যেটা বিশ্ববিদ্যালয় পর্যায়ের বা জেলা পর্যায়ের কিছু টুর্নামেন্ট বর্ধমান শহরে আয়োজন করার একটা সুযোগ পাচ্ছে, সিএবি সেটা দিচ্ছে। বর্ধমান শহরে আপনি তো রয়েছেন, বর্ধমান শহরে থেকে কলকাতায় গিয়ে খেলা একাডেমি আছে, কলকাতায় গিয়ে খেলা শিখে আসা যায়, তা
বর্ধমানের থেকে কলকাতায় গিয়ে একাডেমিতে খেলা শিখে আসা আর বর্ধমানে একাডেমিতে তৈরি হওয়া দুটোর মধ্যে কি কিছু তফাৎ হতে পারে? তফাৎ একটাই, দেখুন বর্ধমানে এখন সৌম্য ব্যানার্জি, প্রসেনজিৎ সরকার এই ধরনের যারা কোচিং করছে বাচ্চাদের নিয়ে, তারা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন এবং তারা ভালোভাবেই চালাচ্ছে। প্রসেনজিৎ সরকার খুব ভালোভাবে কোচিং ক্যাম্প করেন। একটা কথা শোনা যায় যে কলকাতায় যদি একাডেমিতে কিছু একাডেমিতে শেখে ছাত্র, কলকাতায় মানে সিএবির তালিকায় নাম তুলতে নাকি সুবিধা হয়, এরকম এরকম একটা কথা আছে। ধরুন কলকাতায় ভালো ভালো একাডেমি অবশ্যই আছে, সম্বরণ ব্যানার্জির একাডেমি, অরুণ লালের একাডেমি, এগুলো নিশ্চিতভাবেই গুণগতভাবে যথেষ্ট উন্নত। তার থেকেও বড় কথা পরিকাঠামো ভালো। আর তৃতীয় বিষয় যেটা, তারা প্রচুর ভালো ভালো ম্যাচ প্র্যাকটিস দিতে পারে, যেটা বর্ধমানের মতো মফস্বলে ম্যাচ প্র্যাকটিস দেওয়াটা খুব অসুবিধা। এইবার বর্ধমানেরটা আপনার কাছে শুনলাম, আমি আপনার কাছে শুধু সংক্ষেপে জেনে নেব, এখন যে ভারতীয় দল T20 বলুন, ওয়ানডে বলুন বা টেস্ট বলুন, ব্যাটসম্যান হিসেবে দুজন, বোলার হিসেবে দুজন যদি আপনার চোখে সবথেকে ভালো লাগে, কাদের কথা বলবেন? ব্যাটসম্যান হিসেবে বলতে গেলে 1 নম্বর চয়েস কোহলি, বিরাট কোহলি ছাড়া কোনো নামই আসার কথা নয়। দ্বিতীয়ত রোহিত নিশ্চিতভাবেই আমার দ্বিতীয় পছন্দের ক্ষেত্রে থাকবে। বোলারদের ক্ষেত্রে 1 নম্বরে গোটা পৃথিবী যাকে মানছে জসপ্রীত বুমরা, তার এগেনস্টে তো আর বলার কিছু নেই। তার পরবর্তী যদি বলতে বলেন, আমি অবশ্যই মোহাম্মদ শামির নাম বলবো ফাস্ট বোলার হিসেবে। আমরা খুব সংক্ষেপে আমরা ক্রিকেট নিয়ে আমরা সজল রাজার কাছ থেকে আমরা জানলাম ক্রিকেট নিয়ে, আমাদের খুবই ভালো লাগলো। বর্ধমান, বিশেষত বর্ধমানের পুরনো দিনের উনি বেশ কিছু ক্রিকেটারের নাম বললেন, যে নামগুলো কিন্তু পুরনো দিনের যারা ক্রিকেট মাঠে গেছে সেই নামগুলো নিশ্চয়ই শুনলে তাদের পুরনো দিনের খেলা আবার তাদের চোখের সামনে ভেসে উঠবে। এইরকম কিছু আলোচনা করার জন্য সজল রাজাকে আমাদের মুক্ত হওয়ার পক্ষ থেকে ধন্যবাদ। মুক্ত হওয়াকে ধন্যবাদ।